তুফান সিনেমার টিজার যে চারিদিকে তোলপাড় শুরু করে দিয়েছে এটা আপনারা হয়তো সবাই জানেন। তুফান সিনেমার গল্প কি হতে পারে, টিজার অ্যানালাইসিস এবং প্রথমে আমরা নজর দিই সাকিব খানের ডায়লগ। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এরপর সাকিব খানের হাতে M13 মিনি গান নিয়ে উপরের দিকে গুলি করতে দেখা যায়। এর আগে এই গানের ব্যবহার আমরা দেখেছিলাম কাইতি সিনেমায়, KGF চ্যাপ্টার 2 সিনেমায় এবং লাস্ট দেখেছিলাম এনিম্যাল সিনেমায়। যেই সিনেমাগুলোয় এই গানের ব্যবহারগুলো খুবই দুর্ধর্ষভাবে ব্যবহার করছিল এবং ইভেন এই সাকিবের তুফান সিনেমার টিজারেও এই গানের ব্যবহারটা খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং যেটা দেখতে খুবই অসাধারণ লাগতেছিল। এবং এই যে মেশিন গানের ব্যবহার, বাংলা সিনেমায় মনে হয় না এর আগে এইরকম ভাবে মেশিন গানের ব্যবহার হয়েছে এবং যেটা সিনগুলা যার প্রত্যেকটা দৃশ্য খুবই স্ট্রং একটা ছিল, ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছিল, তুফান তুফান টাইপের একটা গান। যে গানটা মেবি এই সিনেমার একটা টাইটেল ট্র্যাক হবে, তবে গানটা এত স্ট্রং ছিল, মানে যে জিনিসগুলো বাংলা সিনেমায় এর আগে কোনোদিন ব্যবহার হয় না, প্রত্যেকটা সিন দেখে আমাদের শরীরের ভিতরে গুজবাম্প ফিল হচ্ছিল। এই সাকিব খানের মারদঙ্গা গুজবাম সব সিনের পরে আমরা হুট করে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ চলে আসে, কোল্ড মাইন্ডের একটা ডায়লগ। তুফান খুব ভয় পাইছি রে। তুফান খুব ভয় পাইছি রে, মানে এই ডায়লগটা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে সাকিব খান বা সিনেমার ভিতরে সাকিব খান অনেক পাওয়ারফুল, অনেক জোস, অনেক উদ্ভট টাইপের বড় একটা গ্যাংস্টার, কিন্তু ওই গ্যাংস্টারও পাত্তা দেয় না চঞ্চল চৌধুরী। তার এইরকম একটা ক্যারেক্টার ওর ভিতরে প্লে হবে। লাস্ট একটা সিনে দেখতে পাই সাকিব খান বাথটবের ভিতরে চড়ে চিল্লাইছে এবং চারদিকে আগুন জ্বলতেছে। তার লাইফে যে একটা কত মানে আগুন বা তার লাইফ যে কতটা একটা স্ট্রেসফুল ভর্তি, সেই এই শব্দের ভিতরে সেই গ্যাংস্টার হয়ে উঠছে, এই সকল জিনিসগুলো আর কি টুকটাক করে ফুটে ওঠে। তো একটা দুর্দান্ত লেভেলের টিজার ছিল, যেই টিজার মানে বাংলা ইন্ডাস্ট্রি পুরো অদল বদল করে দিয়েছে। এবং এই সিনেমা যদি সাকসেস হয়, আমরা টিজার দেখে যেটা আশা করতেছি, এইটা যদি 50%ও সাকসেস করতে পারে সিনেমার ভিতরে, তাইলে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে ইতিহাস বদলে যাবে, আমি বলে দিলাম। এরপরে আমরা আসি এই সিনেমার কাহিনী। আমি যতদূর জানতে পারছি, সুব্রত বায়ের নামের একজন গ্যাংস্টার ছিল 90-এর দশকে, যে অনেকগুলো মার্ডার করছিল, কোন কারণে নাকি আমি জানি না। যতদূর শুনছি তার গার্লফ্রেন্ড অন্য একজনকে ভালোবাসতো, তার হাতে তুলে দিয়ে সে একটি কাজ করছিল, এরপর সে গ্যাংস্টার হয়ে গেছে। মানে এই সূত্র কতটা সত্যি বা মিথ্যা এটা আমি জানি না, তবে সেই গ্যাংস্টার হয়ে যাওয়ার পরে সে 8-10 বছর পুরো ঢাকার আগারগাঁও অঞ্চল পুরো কাঁপিয়ে বেরিয়েছে। এবং এই যে কাঁপাইয়া বেড়ানো বা এই যে গ্যাংস্টার, এইটাকে আরো রুট ভাবে পর্দায় ফুটে তোলার চেষ্টা করছে রায়হান রাফি। এতটা রুট হয়তোবা ছিল না, এত মেশিন গানের ব্যবহার ছিল না, বাট তারপরও কিছু একটা দেখানোর চেষ্টা করছে, যে জিনিসটার উপর ভিত্তি করে গল্পটা লেখছে এরকমটা হতে পারে। তো গল্প কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই যে বাংলা সিনেমায় এক সময় এই যে একজন নায়ক থাকবে, একজন অনেক বড় ভিলেন থাকবে, সে যত বড় ভিলেন হোক না কেন, শেষ দিকে এসে ঠুম ঠুম ফাইট কইরা ভিলেন মাইরে যাবে। এই যে একটা প্রথা বা সিনেমার ইন্ডাস্ট্রিতে এই যে একটা প্রথা, এইটা মানুষজন যখন আস্তে আস্তে মানে দেখা বিরক্ত শুরু করলো, তখন এই যে KGF দিয়ে কথা বলি, তারপরে হচ্ছে এই যে এনিম্যাল সিনেমা হলো, এই যে একটা গ্যাংস্টার চরিত্র হিরোইজম বা হিরো ভাবছে শুধুমাত্র সবসময় ভালো ক্যারেক্টার বা সে সবসময় ভালো কাজই করবে এরকম না, হিরোইজম চরিত্র বা গ্যাংস্টার চরিত্র যে মেইন একটা লিড ক্যারেক্টার থাকবে, এটার প্রথা অলরেডি বাহিরের দেশে অনেক আগে থেকে চলতেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এরকম একটা নিয়ে কোনো কিছু প্ল্যান করা, এরা আমি আগে থেকেই ভাবছিলাম যে রায়হান রাফির পক্ষে সম্ভব ছিল, যদিও সে প্রথম দিকে শুধু রোমান্টিক সিনেমায় বানাইতো। যাই হোক, ফাইনালি রায়হান রাফি ভালো কিছু একটা করতে যাচ্ছে। আর সাকিব খানের যে প্রপার ইউটিলাইজ, সাকিব খানের যে একটা অভিনয়ের দক্ষতা, যে ফুটিয়ে তুলতে পারে না সব জায়গায়, সেটা যে আবারও প্রমাণ করলো যে রায়হান রাফি পারবে। মানে রায়হান রাফিতে কিভাবে অভিনেতাদের থেকে অভিনয়টা বের করে আনতে হয়, হিরোইজম ব্যাপার বলেন বা কমার্শিয়াল সিনেমার যে একটা জোস টাইপের একটা জিনিস, মানে কি বলবো এটা বুঝাইতে পারতেছি না, একটা গ্যাংস্টার লিড যে বের করে আনতে হয়, এটা রায়হান রাফি খুব সুন্দরভাবে এই টিজারটার মাধ্যমে ফুটিয়ে তুলছেন। এবং সাকিব খানের অভিনয় তো ওয়াও। শেষের দিকে আইসা আমরা চঞ্চল চৌধুরী দেখে ও মাই গড, চঞ্চল চৌধুরী ওয়াও।
চঞ্চল চৌধুরীর এত পাওয়ারফুল জিনিসপত্রের পরে মানে সাকিব খান মেশিন গান নিয়ে করতেছে, এরপরে চারিদিকে লন্ডভন্ড হয়ে যাইতেছে, এত গুজবামের পরে লাস্টের দিকে আইসা যখন চঞ্চল চৌধুরী ঠান্ডা মাথায় একটা ডায়লগ দিল, সো এই ডায়লগটা শোনার পরে ওয়াও, দিস ইজ ইনসেন, ইনসেন লেভেলের একটা ডায়লগ ছিল। ওয়াও, এত ঠান্ডা মেজাজের একটা ডায়লগ যে আপনার মনের উপরে এত বড় একটা প্রভাব ফেলতে পারে, এটাও হয়তো বা আপনি এই চঞ্চল চৌধুরীর এই ডায়লগটা দেখার আগে হয়তো বা বুঝতে পারেন নাই। এর আগে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ ছিল হাওয়া সিনেমায়, কিরে ভয় পাচ্ছিস, শেষের একটা ডায়লগ ছিল। ওই একটা ডায়লগ এত পরিমাণে ভাইরাল হয়েছিল বা একটা ডায়লগ এত পরিমাণে সারা ফলছিল, এই লাস্টে আর একটা ডায়লগ তুফান খুব ভয় পাইছি রে, এই সেম ডায়লগটা এরকম ভাবে মানুষের মনে সারা ফেলছে। সো this is the one of the biggest blockbuster cinema in বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি। এটা হতে যাচ্ছে, আপনি জাস্ট সময়ের অপেক্ষা, কত বড় যে ব্লকবাস্টার হবে এটা শুধু দেখার অপেক্ষা। তো দর্শকবৃন্দ, আপনারা জাস্ট অপেক্ষা করুন, ট্রেলার গান টান আর কি হবে। আর বলে রাখি রায়হান রাফি, আর বলে রাখি হিমেল আশরাফ, আসলে এই কথাগুলো একটু কেমন শোনায়, আপনি খুব ভালো যে সিনেমার টিজার ট্রেলার আপলোড দেন না, তবে দেখেন একটা সিনেমা বা এক সাকিব খানকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা আপনি খুব ভালোভাবে দেখে রাখেন। এই সিনেমার পরে তো আরো দেখে রাখবেন। সো টাটা।